স্টার নিউজ এখন মাগুরায় 26-এর নির্বাচন করতে আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে ছোট্ট শহর মাগুরায় এবং একেবারে নদী বিধৌত এই জেলা হচ্ছে মাগুরা। এখানে বেশ কয়েকটি নদী রয়েছে, নদী কেন্দ্রিক যে অর্থনীতি সেই অর্থনীতিও রয়েছে মাগুরার। আমরা 26-এর নির্বাচন করতে এই মুহূর্তে রয়েছি মাগুরায়, আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম আবির। শুরুতেই আমরা পরিচিত হতে চাই কারা রয়েছেন আজকের এই অনুষ্ঠানে, এবং একই সাথে বরাবরের মতো আমাদের সামনে রয়েছেন এই মাগুরার নাগরিক সমাজ, যারা ভোটার রয়েছেন তারা। আমাদের কিছু প্রশ্ন আছে আমাদের এই প্রতিনিধিদের কাছে, এবং একই সাথে যারা নাগরিক সমাজ রয়েছেন তাদের কিছু প্রশ্ন আছে। আশা করছি আমাদের যারা আজকের অতিথি তারা আসলে সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। শুরুতেই পরিচিত হতে চাই, আমার হাতের ডানে রয়েছেন জনাব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব। আমার বাইরে রয়েছেন জনাব এমবি বাকের, জেলা আমির, বাংলাদেশ জামায়াত ইসলাম মাগুরা জেলা। এবং এরপরে আমাদের সাথে আরো রয়েছেন আলহাজ মুফতি মুস্তফা কামাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ এবং সভাপতি মাগুরা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং সবশেষ আমার বাইরে রয়েছেন শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মাগুরা প্রেস ক্লাব। আপনাদের চারজনকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে শুরু করতে চাই, আমরা গতকাল থেকে মাগুরাতে কাজ করছিলাম, মাগুরার যারা গণমানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। সবার সব থেকে বেশি অভিযোগ আমরা মাগুরার মানুষের কাছ থেকে পেয়েছি যে এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। সেটি আমরা দেখলাম যে 18 সালে 19 সালে প্রথম ব্যাচ এটি হয়েছে, কিন্তু এটির কোনো অবকাঠামো এখনো পর্যন্ত তৈরি করা যায়নি এবং একেবারে শিক্ষক সংকট, যন্ত্রপাতি সংকট সবকিছু মিলে একটা বেহাল দশা। এবং একই সাথে মাগুরা যে স্বাস্থ্য সেবা সেটিরও একেবারে 250 শয্যার একটি হাসপাতাল, সেখানেও নামমাত্র 250 শয্যা। সেটি নিয়ে আসলে আলাপটা শুরু করতে চাই। প্রথমে আপনার কাছে আসতে চাই, এই যে বেহাল দশার উন্নয়নে আপনারা কি করছেন, বা এই বেহাল দশাই কেন মাগুরার স্বাস্থ্য খাতের? ধন্যবাদ আপনাকে। আসলে গত 16 বছরে, আমরা 16 বলবো না, 18 বছরই বলবো, কারণ 2 বছর 111 সরকার ছিল, তারপরে আওয়ামী লীগ সরকার। এখানে তারা কি করেছে, তাদের করণীয় যে সমস্ত কর্মকাণ্ড তাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটাই আপনারা শুনেছেন। এখানে আমাদের তো কোনো কিছু করণীয় নেই। হ্যাঁ, এটুক বলতে পারেন সচেতন নাগরিক হিসাবে আমরা বহুবার এই 5ই আগস্টের পরে আমরা কিন্তু এটা নিয়ে কথা বলেছি, সচিব পর্যায়ে কথা বলেছি, স্বাস্থ্য সচিবের নলেজে আছে, উনি মাগুরাও এসেছিলেন। আমরা বারবার হাসপাতালগুলোতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই, এখানে আমরা যারা আছি সবাই কিন্তু এ ব্যাপারে দারুণ সোচ্চার, কিন্তু মূলত যা একেবারেই নষ্ট করে রাখা হয়েছে তা রাতারাতি তো ভালোভাবে ডেভেলপ করা সম্ভব নয়। তারপরেও ওখানে লোকবল সংকট, নানান কারণে অনেক জটিলতা হয়ে আছে। তো আমরা আমাদের লেভেল থেকে চেষ্টা করেছি, করে যাচ্ছি। হোপফুলি আমরা বিশ্বাস করি খুব দ্রুত এটার একটা সমাধান হয়ে, এবং এর যে লোকবল সেটাও যেরকম এসে হসপিটালের সাধারণ চিকিৎসার মান উন্নয়ন হবে, একইভাবে আমাদের যে মেডিকেল কলেজের কথা যেটা বললেন সেটারও জায়গা আসলে সিলেকশনের ব্যাপারে অনেক ত্রুটি রয়ে যাওয়ার কারণে এটা এখনো হতে পারেনি। তবে আমরা বিশ্বাস করি এটা সামনের দিকে এগোবে ইনশাআল্লাহ। আমি একইভাবে আপনার কাছেও আসতে চাই, জামাতের কেন্দ্রীয় সদস্য আপনি। এই যে মাগুরার যারা জনগণ রয়েছে সেই জনগণের এই যে স্বাস্থ্য সমস্যায় এত অভিযোগ, আপনারা কিভাবে এটি নিয়ে কাজ করছেন? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমার মাগুরাবাসীকে যে মাগুরার কথা বলার জন্য যে সুযোগ আমরা পেয়েছি। আমরা দীর্ঘদিনই আসলে সকল কাজেই এই ফ্যাসিস্ট থাকার কারণেই প্রত্যেকটা জায়গায় অনিয়ম, অব্যবস্থাপনা সেটা ছিল। আমরা গত 1 বছরে আমরা লক্ষ্য করেছি আমাদের মাগুরার এই হাসপাতাল, মেডিকেল কলেজটিও চলে যাওয়ার একটা উপক্রম তৈরি হয়েছিল। আলহামদুলিল্লাহ মাগুরাবাসী, আমরা সকল দলের, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সকল মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলনের ফলে আমরা মেডিকেল কলেজটাকে আমরা রাখতে সক্ষম হয়েছি। আমরা এর জন্য দ্রুতই একটি জায়গায় আমাদের অবকাঠামো তৈরি হবে এবং এখন যে মেডিকেল হাসপাতাল নিয়ে, বিশেষ করে আমাদের যে হাসপাতালটি আছে, হাসপাতাল নিয়ে অনেক আমরা মিটিং করেছি, অনেকবার আমরা বসেছি, সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি, সমাধানগুলো আমরা পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে পারবো। যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কাছে আবেদন করা হলো, আমরাও আমাদের দলের পক্ষ থেকে 2 জন ক্লিনারকে দিয়ে আমরা একেবারে নিয়মিত
আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করছি। অন্যান্য যে আমাদের ছিল লিফটের সমস্যা ছিল, তারপরে আমাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সংকটগুলো ছিল, এবং ডাক্তার যারা এখানে আছেন তারা অনেকেই এখানে মাগুরায় কেন যেন থাকতে চান না, এটা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা বলছি যে মাগুরা একটা পরিবেশ আমরা দিতে চাই যাতে আমাদের যারা এখানে নিয়োগ পান, যারা এখানে থেকে স্বাচ্ছন্দ্য ফিল করতে পারেন, সেরকম একটা পরিবেশ আমরা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমি একটু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের কাছে আসতে চাই। স্বাস্থ্য খাতের এই বেহাল দশা, মানে আসল চিত্র আপনার কাছে একটু জানতে চাই। আপনি তো যেহেতু খবরের সাথে থাকেন, সাংবাদিকতা করেন, এবং বিএনপি এবং জামাতের পক্ষ থেকে যেটা বলা হলো গত 15-17 বছরে যে একটা এই ধরনের মাগুরাতে উন্নয়ন করা হয়নি, সেটির আসলে বাস্তব চিত্র কেমন ছিল যদি একটু বলেন। আসলে মাগুরায় প্রায় 14 লক্ষ মানুষের বসবাস। আমাদের 100 বেডের এই হাসপাতালকে শুধুমাত্র কাগজ কলমে 250 বেড উন্নীতকরণ করা হয়েছে গত সরকার আমলে, যে কারণে এখন আপনি নরমালি আমরা যখন নিউজে যাই 450-500 রোগী থাকে, আউটডোরে প্রতিদিন 1200 থেকে 1600 রোগী ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা পত্র দেন। এই যে বাড়তি চাপ, এটি আমাদের নাগরিকদেরও সচেতনতার অভাব আছে। হাসপাতালে যে অস্বাস্থ্যকর পরিবেশ, পানি বেঁধে থাকে, অনেক সময় খাওয়ার পানির জন্য রোগীদেরকে ভোগান্তিতে পড়তে হয়, লিফট ছিঁড়ে অনেকেই আহত হয়েছে। আর রাজনৈতিক নেতাদের বলবো যে তারা তো মাগুরার মানুষের জন্যই রাজনীতি করে। কয়েকবার দেখেছি তারা একসঙ্গে বসেছে, তারা এই যে বাড়তি লোকবলের ব্যাপারে কয়েকটা রাজনৈতিক দল শেয়ার করেছে কিভাবে লোকবল বাড়িয়ে তারাও সার্ভিস দিচ্ছে। আমার মনে হয় যে সব রাজনৈতিক দলের উচিত যে এই স্বাস্থ্য সেবায় আমরা যারা রাজনীতিবিদ, খেটে খাওয়া মানুষ, সবাই, কবি, সাংবাদিক, রাজনীতিবিদ সবাই আহত এবং যারা অসুস্থ হয় হাসপাতালে যেতে হয়। আমাদের হাসপাতালে গেলেই একটা প্রবাদ আছে, গেলেই মানে ফরিদপুর অথবা ঢাকায় রেফার করা হয়। আসলে আমাদের আইসিইউ নাই, রেফার করতে বাধ্য হয় ডাক্তাররা। আর আমাদের মাগুরার মানুষ অনেকটা ইমোশন, তারা কিছু না হলেই হঠাৎ করে ডাক্তারের উপর চড়াও হয়। একাধিকবার আমরা মিডিয়া কর্মীরা এটা চেষ্টা করেছি বিরত করার, যে এত ইমোশন হয়ে আসলে ডাক্তাররাও তো মানুষ। যে কথা আমাদের জামাত নেতা বললেন, তারাও থাকতে চান না এখানে, থাকতে চান না, তারা আমাদের ভাই, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাহলেই স্বাস্থ্য সেবায় তারা নিয়োজিত থাকবে এবং আমাদেরকে স্বাস্থ্য সেবা দেবে। একই প্রসঙ্গে যিনি ইসলামী আন্দোলনের নেতা রয়েছেন জনাব মুফতি মুস্তফা কামাল, মানে একটা শহর, জেলা শহর আইসিইউ ছাড়াই চলছে, এবং যারা জনগণ সাথে আমরা কথা বললাম তারা বললো যে এটার নাম রেফার সেন্টার, মানে আসলেই ফরিদপুরে পাঠানো হয়, রেফার করা হয়। মানে এরকম একটা পরিস্থিতিতে আপনারা রাজনীতি করছেন, আপনাদের দায় কতখানি দেখেন? মাগুরাতে অনেকগুলো মৌলিক সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো চিকিৎসার বেহাল দশা। আমার বড় ভাই মনোহর ভাই বলেছেন, বাকের ভাই বলেছেন যে আমরা দীর্ঘ এই 14 মাস আমরা ডিসি মহোদয়ের অনুরোধে বিভিন্ন আলোচনা করে আমরা সকল দল পরিষ্কার পরিচ্ছন্ন জনবল দেওয়া এবং আদার্স যে আমাদের যতটুকু করণীয় আমরা সর্বোচ্চ করার চেষ্টা করেছি। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনার যেই স্বাস্থ্য উপদেষ্টা আছে, উনি এই মাগুরার মেডিকেল সহ সারা বাংলাদেশে এই ধরনের যতগুলো মেডিকেল আছে সেগুলো বন্ধ করে দিতে চেয়েছিল। ভাইরা বলেছেন আমরা সকল দল ঐক্যবদ্ধভাবে এটা বিভিন্ন তদবির করে যোগাযোগ করে আমরা সেটাকে কন্টিনিউ করেছি। তাই এটা বড় একটা মৌলিক একটা সমস্যা আমাদের। তা আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে এত বিপুল সংখ্যা মানুষ এখানে বসবাস করে, তাদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা এখানে নেই। তা আমি আশা করি আমরা সবাই চেষ্টা করছি এটা সমাধান হবে, এবং আগামীতে যারা সরকার পরিচালনার দায়িত্বে আসবেন আমি আশা করি আমরা সবাই মিলে এই সমস্যার শ্রেষ্ঠ এবং সুষ্ঠু আমরা সমাধান করতে পারবেন। দর্শক, আশা করা যাচ্ছে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা সবাই বলছেন যে মাগুরার যে মেডিকেল কলেজ রয়েছে সেটি আসলে পরবর্তীতে পূর্ণাঙ্গ হবেন বলে তারা আসলে প্রত্যাশা করছেন। এটি নিশ্চয়ই আমাদের একটা বড় পাওয়া যদি এটি হয়ে থাকে। আমি একটু জনাব শফিকের কাছে আবারও আসতে চাই, যেহেতু আপনি সংবাদ সংগ্রহ করেন। মাগুরা তো কৃষি প্রধান একটি জেলা, এবং এই জেলায় শিল্পের কোনো মানে প্রতিষ্ঠান
কলকারখানা কিছুই নাই, একটা টেক্সটাইল মিল আছে, সেটি দীর্ঘদিন ধরে বন্ধ। এটি কেন বন্ধ বা এটি কেন চালু করা যাচ্ছে না, আপনার খবর কি বলে? আমাদের আসলে মাগুরা কৃষি প্রধান জেলা। আমাদের এখানে ইতিমধ্যে হাজরাপুরীয় লিচু এটা জিআই পণ্য হিসেবে ঘোষিত হয়েছে। একটি দারুণ সম্ভাবনা রয়েছে, যদি আজকের এই যারা মঞ্চে আসেন তারা যখন ক্ষমতায় যাবে, তারা যদি শিল্প কলকারখানার দিকে চোখ দেয়, আমি মনে করি যে মাগুরা খুবই উর্বর জায়গা, যেখানে এগ্রিকালচার বেজ একটি শিল্প কলকারখানা প্রয়োজন। আর মাগুরায় যে টেক্সটাইল মিলের কথা আপনি বলেছেন, এখানে প্রায় 1000 থেকে 1200 শ্রমিকের একটি কর্মময় জীবন ছিল এক সময়। আমি যখন সাংবাদিকতায় এসেছি দেখেছি তার হর্ন বেজে মানুষ ইফতার করত। মাগুরার মানুষ প্রাণ ছিল এই টেক্সটাইল মিল। এটা লোকসানে এটা শ্রমিক নেতাদের কারণে, আমরা যখন খোঁজ নিয়েছি, ব্যাপক লোকসানের কারণে সরকার বন্ধ করে দিতে বাধ্য হয়। পরবর্তীতে বিগত সরকারগুলো অনেকবার চেষ্টা করেছে প্রাইভেটে দেওয়ার জন্য, সেটি শুধু আমার কাছে মনে হয়েছে যে ওই কলকারখানার যে যন্ত্রাংশ সেটি বিক্রি হয়েছে, তার কোনো ডেভেলপ হয় নাই। লোকসান কেন করলো, মানে কি অসুবিধা ছিল? এই লোকসানের মূল কারণ হলো সিবিএ নেতাদের দৌরত্ব। এখানে আমি দেখেছি, ওখানে আমার নিজের ভাইও একসময় প্রতিনিধি ছিল। রোমানিয়ার থেকে যে সব ইঞ্জিনিয়াররা এসে এখানে স্থাপনাগুলো তৈরি করলো, এরপর থেকে আমাদের যে সিবিএ যে শ্রমিক সংগঠন, তাদের কথা মতোই আসলে চলতো। মানে যে সুতা যে দামে বিক্রি করার কথা ছিল, সেই সুতা সেইভাবে যায় নাই। এখানে রাজনৈতিক তৎকালীন ছিল, যোগ সাজস্যেই এই সুতাগুলো বিক্রি হয়েছে নিম্ন রেটে, ফলে মিলটি কখনোই লাভের মুখ দেখেনি, যে কারণে লোকসানে বন্ধ হয়েছে। দৌরাত্ম্য বড় রকম ছিল। আমি এই প্রসঙ্গে একটু জামাতের নেতার কাছে আসতে চাই, আপনারা কি এই টেক্সটাইল মিল সহ বাকি যে শিল্প কলকারখানা তৈরির ক্ষেত্রে বা কর্মসংস্থান একটা বড় রকমের অভাব রয়েছে, নাগরিক সমাজ কিন্তু আমাদেরকে বলেছে যে এখানে নারী কর্মসংস্থান থেকে শুরু করে স্বাভাবিক কর্মসংস্থানেরও সংকট রয়েছে, আপনারা কি ধরনের কাজ করবেন? জি ধন্যবাদ। আমরা আসবো ভাই, আপনাদের কাছে আসবো, এরপরে আসবো। আমরা মাগুরা জেলার আমাদের সংকটগুলো, সমস্যাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি। আমাদের মাগুরা জেলা সবসময় পিছিয়ে, মাগুরার এত সম্ভাবনা, আমরা বলা যায় যে খুলনা বিভাগের প্রবেশদ্বারে আমরা অবস্থান করছি। আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদের চলাচল ব্যবস্থা, মাটি এবং শ্রম সবকিছু এত থাকার পরও কেন আমরা পিছিয়ে, আমরা এটা পর্যালোচনা করেছি, দেখেছি আমাদের দিকে আসলে সেরকমের যারাই দায়িত্বে এসেছেন তারা যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল তারা সে ধরনের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। আমরা সংকটটা মূলত বুঝেছি যে এখানে চরম দুর্নীতির কারণে যারা দায়িত্বে ছিলেন, যে দুর্নীতির কারণে আমরা আগাতে পারি নাই। আমাদের চরম যে বেকারত্বের কারণে আজকে আমরা নানা সংকটে আছি। মাদক নিয়ে আমরা ভয়াবহ সংকটে আছি। আমাদের এখানে আরেকটা সংকট হলো এই অর্থনৈতিক সচ্ছলতা না থাকার কারণে মানে প্রায় অসংখ্য ঘটনা, মানে মারামারির ঘটনা নিত্য দিনের একটা মানে অবস্থান তৈরি হয়ে গেছে অর্থনৈতিক সংকটের কারণে। এজন্য আমরা আমাদের এই মিলটাকে যে কোনো মূল্যে আমরা চালু করতে চাই এবং এটা একটা সম্ভাবনাময় আমাদের, এবং আমরা কিছু শিল্প এলাকা হিসেবে আমরা গড়ে তুলে ছোট ছোট শিল্পর দিকে আমরা নজর দিতে চাই। আমরা আমাদের এই বেকারদের হাতে কর্মের ব্যবস্থা আমরা করে দিতে চাই। আমরা আমাদের দল ইতিমধ্যে আমাদের আমির জামাত বলছেন যে কোনো বেকারকেই, মানে কোনো যুবককে আমরা বেকার রাখবো না যতদিন আমরা তাদের হাতে কর্মের ব্যবস্থা করে না দেব। প্রয়োজনে তাদেরকে আমরা ভাতা দেওয়ার, আমরা বেকার ভাতা দেওয়ার আমরা ব্যবস্থা করব। এভাবে আমরা ছোট ছোট শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমে আমরা স্বাবলম্বী করার দিকে আমরা নজর দিতে চাই। আমি একটু বিএনপির যিনি নেতা মনোহর হোসেন খান, আপনার কাছে আসতে চাই। জামাতের নেতা বলছিলেন যে যারা এখানে কাজ করেছেন, এর আগে সংসদ সদস্য ছিলেন, তাদের ব্যর্থতা এখানে নিশ্চয়ই রয়েছে। বিএনপিও এর আগে এই মাগুরা 1 এবং মাগুরা 2 থেকে নির্বাচিত হয়েছে। এটি কি বিএনপিরও এক ধরনের ব্যর্থতা মনে করেন কিনা? অফকোর্স না, কারণ বিএনপি তো এইসব শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করেছে মাগুরাই, সুতরাং জারি যে রাখা গেল না, হ্যাঁ রাখা গেল না এই এদের কারণেই। বিএনপি তো খুব অল্প দিন ছিল,
তারপরেই তো এরা এসে এই 16 বছর 18 বছর যা করেছে সেটা একটা ভয়াবহ অবস্থা। তবে আমি শফিকের সাথে এবং বাকের ভাইয়ের সাথে অ্যাড করে আর একটা কথা বলতে চাই, এই টেক্সটাইল মিল শুধুমাত্র যে ওই কারণেই বন্ধ হয়েছে তা না, ওটাও অন্যতম কারণ। তবে এর সাথে আরেকটা বিষয় ছিল যে আধুনিকীকরণ, অর্থাৎ ওই টেক্সটাইল মিলটা অলরেডি ব্যাকডেটেড হয়ে গেছে, তার যে মেশিনপত্র এগুলো আর বর্তমান যুগের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। আমি অনেকের এক্সপার্টের সাথে আলাপ করছি, ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করছি, তারা বলেছে ভাই এটা দিয়ে আর হবে না, তাহলে নতুন করে করতে হবে। তো নিশ্চয়ই ইনশাল্লাহ আমি তো আমার আরো কয়েকটা প্রোগ্রামে বলেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন বলেছেন শিল্প কলকারখানার ব্যাপারে, এবং আমরা জেলা ওয়াইজও আমাদের এরকম চিন্তা ভাবনা আছে যে আমরা চাইবো বিসিক শিল্পনগরী গড়ে উঠবে এবং সেখানে অনেক ছোট বড় শিল্প এখানে তৈরি হবে। কৃষি নির্ভর শিল্পের অত্যন্ত গুরুত্ব আমাদের মাগুরা জেলায় রয়েছে, সে ব্যাপারেও আমরা নজর দেব ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু মুফতি মোস্তফা কামালের কাছে আসতে চাই। কর্মসংস্থান তৈরি, এখানে একটা বড় সংকট রয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে, বেকারত্বের হার রয়েছে অনেক বেশি, সেটির ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? ধন্যবাদ। মূলত দেখেন, এই 54 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরে আমরা যতটুকু ডেভেলপ করা দরকার, এগিয়ে যাওয়া দরকার, ততটুকু আমরা করতে পারিনি। এর মূল এবং মৌলিক যে সমস্যা সেটা হলো দুর্নীতি। সেটা হলো প্রশাসনিকভাবে যদি আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ জনগণের কল্যাণে যদি আমরা টোটাল জনশক্তি কাজ করতাম, তাহলে আমরা এত পিছিয়ে থাকার কথা আমাদের ছিল না। দেখুন, আমাদের একটা ছোট্ট গরিব দেশ, এই দেশের উন্নয়নে মানুষের কল্যাণে যে টাকা বরাদ্দ হয়, গত কিছুদিন আগে একটা রিপোর্টে আমি দেখেছি 100 টাকা বরাদ্দ হলে 10 টাকার কাজ হয়, 90 টাকা বিদেশে পাচার হয়। গত কয়েকদিন আগে যুগান্তরে একটা রিপোর্টে দেখেছি, তার মৌলিক একটা লিড নিউজ ছিল দুর্নীতির দুষ্ট চক্র দেশকে গ্রাস করে ফেলেছে। বাংলাদেশ প্রতিদিনের একটা লিড নিউজ ছিল সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়। এখন আপনি বলুন যে মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে যদি অধিকাংশ পয়সা 90% টাকা যদি ছয় না হয়, বিদেশে পাচার হয়, তাহলে সেই দেশ কিভাবে এগিয়ে যাবে? সুতরাং আমি আশা করি আসলে আমাদের অনেক শিক্ষা হয়েছে। আমরা যদি সত্যিকার অর্থে আমরা যে কথা বলি তার সাথে যদি আমাদের কাজের মিল থাকে, যেমন আমরা ভোটের আগে বলি কি যে অনেকে বলেছে, আমাদের আগে অনেক নেতা ছিল যে মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে, মানুষের ভোট বাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে এসেছি। অনেকে বলেছেন যে মানুষের কল্যাণে, দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি। কিন্তু তারাই দেখেছি পরবর্তীতে যখন ক্ষমতায় গিয়েছে দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, এবং যারা ভোটের জন্য, অধিকারের জন্য জীবন বাজি রেখে দেশে এসেছে, তারাই এই দেশের মানুষের ভোটের অধিকার একদম চিরতরে খতম করে দিয়েছে। এটা যদি পরিবর্তন না হয় তাহলে আসলে এই দেশের অবস্থা, সার্বিক দেশের অবস্থা পরিবর্তন হবে না। এজন্য আমি যেটা মনে করি যে সত্যিকার অর্থে আমরা যারা বলি যে আমরা রাজনীতি করি হলো মানুষ এবং দেশের কল্যাণে, সুতরাং আমাদের এই কথার সাথে যদি কাজের মিল থাকে, মাগুরা সহ সারা বাংলাদেশের যৌক্তিক কাঙ্ক্ষিত উন্নতি নিশ্চিত হবে। আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে দর্শকদের কাছে আসতে চাই, যারা আসলে প্রশ্ন করতে চান। আমাদের দুপ্রান্তে দুজন সহকর্মী রয়েছে, আমরা একটু এবার প্রশ্ন নিব। যিনি প্রশ্ন করতে চান হাত তুলবেন, এই যেখানে। আমি রুবায়েত হোসেন খান, আমি মাগুরা পৌরসভার একজন স্থায়ী বাসিন্দা। আমি বাকের ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন পত্রিকায় এবং আমার জামাতি ইসলামের নেতাকর্মীদের মুখে শুনতে পাচ্ছি যে তারা একটা রাজনৈতিক দল হয়েও তারা কিভাবে বলছে যে তারা দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে কনফার্ম। এই ধরনের নিউজ আমরা শুনতে পাই বা দেখতে পাই। আসলে একটা রাজনৈতিক দল হিসেবে কি জান্নাতের টিকিট দেয়া যায়? জি, আপনাকে ধন্যবাদ। জি, জনাব বাকের, আপনি একটু বলবেন যে দাড়িপাল্লায় ভোট দিলে ধন্যবাদ, টিকিট মেলে কিনা? আমাদের সম্মানিত নাগরিক রুবায়েত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি স্পষ্ট করে বলতে চাই যে আমাদের কোনো নেতা, আমাদের কোনো কর্মী এরকমের কোনো বক্তব্য দেয় নাই। তো যারা দিয়েছেন উনি ভালো জানেন। তো আমার জানা মতে এরকম কেউ দেয় নাই। আর আমরা জান্নাতের টিকিট বিক্রিও করি না। আমরা একটি ইসলামিক রাজনৈতিক দল। আমরা যে কাজ করলে জান্নাত পাওয়া যাবে, যে কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, আমরা জাতিকে সেই কথাগুলো আমরা স্মরণ করতে চাই। যেমন নামাজ পড়লে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো, এরকম আমরা হালাল রুজি করলে আমরা এরকম যাব। আমরা যে সৎ নেতা আমরা বাছাই করি, সৎ এবং যোগ্য নেতাকে যদি আমরা দিই, তাহলেও আমাদের এই জান্নাতে যারা আমাদের কি আছে, সুযোগ আছে। এখন যার যার ব্যক্তি সে
এগুলো বুঝে শুনে নিয়েই সে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা ঠিক করে নিবে, তার আমলটাকে সে সুন্দর করবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তীতে আরেকজনের কাছে প্রশ্ন নিতে চাই যিনি রয়েছেন। হ্যাঁ, মনোয়ার ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিএনপির মহাসচিব মহোদয় ঘোষণা করেছেন যে আমরা ক্ষমতায় গেলে এই যে সমস্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে এগুলি আমরা সব প্রত্যাহার করে নিব। আমি মনোয়ার ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের মাগুরায় তো 10 জন শহীদ হয়েছেন, সেই 10 জন শহীদ ওনারা যদি ক্ষমতায় বা উনি যদি এমপি হন তাহলে কি উনি এই 10 জনের হত্যাকারী যারা তাদেরকেও কি মামলা তুলে দেবেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের মহাসচিব কিন্তু এ ব্যাপারে খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে এটা উনি একটা ইউনিয়নে কতগুলো মামলা হয়েছিল, যে এই মামলাগুলো সঠিক ছিল না, উনি ওই ইউনিয়নেই ওই মামলার ব্যাপারে উনি কথা বলেছেন। এইটা কোনো জাতীয় বিষয় ছিল না। সুতরাং আমি মনে করি যে ভাই নিশ্চয়ই খুশি হবেন। আর এরকম কোনো সুযোগও নেই। ফ্যাসিস্টদের পক্ষে আমরা না, ফ্যাসিস্টদের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে মাগুরার যে 10 জন শহীদ, তারা সকলেই প্রায় বিএনপি পরিবারের। সুতরাং আপনি বুঝতেই পারছেন কারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আবারও প্রশ্নটি বুঝি, ওই যে কালো সানগ্লাস ওই ভাই, ওনার কাছে একজনকে যাই। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি প্রশ্ন করতে চাই হাত পাখা এবং দাড়িপাল্লার প্রার্থীর কাছে যে আমরা গত 15 বছর ফ্যাসিস্টের যে আন্দোলন ছিল তার বিরুদ্ধে আমাদের ধানের শীষের প্রার্থী জনাব মনোয়ার হোসেন খান সহ উনার নেতৃত্বে সহ উনার আরো যারা কর্মীবৃন্দ ছিল সবাই রাজপথে ছিল এবং জেলে ছিল। আমার প্রশ্নটা হলো যে উনাদেরকে আমি জেলে পাইনি, আমি নিজেও জেলে ছিলাম, তো উনারা 2 জন কখনো জেলে ছিল কিনা যদি থেকে থাকে তথ্যটা জানতে চাই, এবং পরবর্তীতে যদি আবার ফ্যাসিস্টের কালো থাবায় আক্রান্ত হয় এই দেশ, আপনাদের করণীয় কি? জি, আমি একটু ইসলামী আন্দোলনের তরফ থেকে আসতেছি। ধন্যবাদ। আমি ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি মোস্তফা কামাল আওয়ামী লীগের আমলে আমি জেলে ছিলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলাম। যেহেতু আমি কন্টিনিউ ঢাকায় থাকি, এই জন্য ঢাকার আন্দোলন সংগ্রামে আমি সম্পৃক্ত এবং আমি নিজে জেলে ছিলাম। তারিখ সন আপনাকে আমি পরে বলতে পারবো। আর ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমি আপনাকে পত্র পত্রিকা এবং মিডিয়ায় দেখাতে পারবো প্রায় 1 মাস 15 দিন আমি কন্টিনিউ বাড়িতে পর্যন্ত যাইনি, খাইনি, কন্টিনিউ আমি আন্দোলনে ছিলাম এবং সম্মুখ সারিতে ছিলাম। কোন জায়গায় যদি 10 মিনিট আগে যদি আমি ভিতরে ঢুকতে না পারতাম হয়তো মারা যেতাম, কোথাও যদি আধা ঘন্টা আগে এখান থেকে আসতাম তাহলে তো মারা যেতাম। এই জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে আমি জেল খেটেছি, আমার নামে মামলা আছে, এটা আমি তথ্য আপনাকে দিব। জি, আপনাকে ধন্যবাদ। আমি জামাতের নেতার কাছে একই প্রশ্ন। জি, ধন্যবাদ। আমাদের চমৎকার একটি বিষয় তুলে এনেছে। যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটি আমাদের আবেগের সাথে জড়িত। 2013 সাল থেকে এই 24 আগস্ট পর্যন্ত একটা দিনও বাড়িতে ঘুমাতে পারে নাই, অসংখ্য মামলা। আমি কয়েকবার জেলে গিয়েছি, আমি প্রায় 5 বার জেলে গেছি এবং সবচেয়ে বড় যে মামলার আসামি হয়েছি মনোয়ার ভাই, আলী ভাই সহ নেতৃবৃন্দের সাথে অসংখ্যবার আমরা একসাথে এক বিছানায় কারাগারে থেকেছি। এজন্য আমার ওই ভাইটি যদি না জানে এটা বলবে আমারই ব্যর্থতা, ভাইয়ের কোনো ব্যর্থতা নেই। যে আমরা যে অবশ্য আমাদের জুলুমের কথা, আমাদের এই কষ্টের কথাগুলো জাতির সামনে আমরা কখনো তুলে ধরতে পারিনি। তবে এখানে যারা বসে আছেন, এখানে অসংখ্য বিএনপির নেতাকর্মী যারা আছেন একসাথে ছিলেন এবং বারবার তাদের সাথে দেখা হয়েছে। এবং আমি সবচেয়ে বেশি সময় যে জেল খেটেছি 6 মাস 6 দিন মঘির মামলায়। প্রথম আমি গ্রেপ্তার হই সারা বাংলাদেশের এই এসে। তো আমাকে একটা কথা আমার এখনো মনে পড়ে, ওসি সাহেব আমাকে বললেন যে ভাই প্রথমে আমাকে ধরলেন কেন? আমি জিজ্ঞাসা করলাম, তা বললো যে আপনাদেরকে মামলায় না দিলে মামলা জুত আসছে না। এই মামলা জুত করার জন্য জামাত ইসলামী নেতৃবৃন্দকে সেদিন দিয়েছিল। আমি সেদিন জেলা সাংগঠনিক সেক্রেটারি ছিলাম, কিন্তু তারা আমাকে প্রধান মনে করেই আমাকে তখনকার জেলা আমির এবং আমাদের ভাইস চেয়ারম্যান সদরের আমির আমাদের 3 জনকে এই মামলায় সম্পৃক্ত করেছিলেন। আমরা এখনো সেই মামলার সাথে আমরা মনোয়ার ভাই, আলী ভাই সহ ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দের সাথে আছি। ধন্যবাদ। আমার এই প্রশ্ন উঠে গেছে, আমরা এই পারে জি ওনার কাছে একটু আসতে চাই। আমি মিষ্টি খাতুন, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একজন শিক্ষার্থী। আমার প্রশ্ন মাগুরা 1 আসনের ধানের শীষ কান্ডারি আলহাজ মনোয়ার হোসেন খান কাকুর কাছে। আপনি যদি এমপি হন তাহলে মাগুরায় নারী কর্মসংস্থান নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন? অ্যাকচুয়ালি খুবই ভালো প্রশ্ন। আপনারা
হয়তো জেনে খুশি হবেন যে আমাদের যে তারেক রহমান ঘোষিত যে 31 দফা আমরা দিয়েছি তার মধ্যে সুস্পষ্টভাবে মহিলাদের কর্মসংস্থানের কথা বলা রয়েছে। আমরা মহিলাদের ছোট ছোট শিল্প কলকারখানায় তাদের নিয়োগ এবং শুধু তাই না, কারিগরি শিক্ষার ব্যবস্থা করে সেখানেও মহিলাদের নিয়োগের ব্যবস্থার কথা বলা আছে। শুধু তাই না, মহিলাদের জন্য কতগুলো কর্মঘণ্টা থাকবে এবং তারা কিভাবে তাদের ছুটি কাটাবে এবং তারা কিভাবে ফ্যামিলি কার্ড পাবে, কিভাবে তারা চলবে, সেই ব্যাপারেও সুনির্দিষ্ট বলা আছে। যেহেতু অনেক কথা, এই জন্য আমি সংক্ষেপে বললাম। সেখানে কি মহিলাদের জন্য 8 ঘন্টার কথা বলা আছে না 5 ঘন্টার কথা? না, আমরা ওই একই কথা বলা আছে। আমরা কোনো কর্মঘণ্টা কমাতে চাই না। আমরা মনে করি মহিলাদের প্রয়োজনে ছুটি দেওয়া হবে, কিন্তু কর্মঘণ্টা কমিয়ে ওদেরকে আমরা যে নারী এবং পুরুষ যে সমান, সেইটা তো আমরা তাহলে অন্যদিকে চলে যাব। আমি এই বিষয়ে আপনি কি কোনো বলতে চান? আমি একটু বলতে চাই, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি একটা দৃষ্টিভঙ্গি পেশ করেছেন যে আমরা ক্ষমতায় আসলে নারীদের কর্মঘণ্টা আমরা 5 ঘন্টায় কমিয়ে আনবো, তবে তারা 8 ঘন্টারই বেতন পাবে। 5 ঘন্টা সে মালিক বা যে যদি কোনো মালিকের আন্ডারে কাজ করে তারা দিবে, আর বাকি 3 ঘন্টার যে টাকাটি, এই টাকাটি সেই মালিক পক্ষকে সরকার দিবে। কেননা নারীরা একাধারে যেমন চাকরি করবে, তাদের সন্তান লালন পালন, পরিবারের কিছু দায় দায়িত্ব আছে, এগুলো পারিবারিক ব্যবস্থাকে সমুন্নত করার জন্য আমরা সরকারে আসলে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে নারীদেরকে এই সুযোগটা সৃষ্টি করে দেওয়া হবে। আপনাকে ধন্যবাদ। আমি জনাব শফিক রাজ একটু আসতে চাই। আমরা এই মাগুরা তো নদী বিধৌত জেলা, এখানে মধুমতি, গড়াই, চিত্রা, ফটকি এরকম বেশ কয়েকটি বড় নদী রয়েছে। সব মিলে 15টির মতো নদী আমরা দেখলাম এখানে রয়েছে। নদী দখল, নদীর উপরে অবকাঠামো তৈরি হওয়া, নদী ভরাট, এই নদী পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেটি 5 আগস্টের পরেও আমরা গিয়েছিলাম ওখানে কাজ করতে, শুনলাম যে এটি বন্ধ হয়নি, মানে অবকাঠামো এখনো তৈরি হচ্ছে, নদী দখল, দূষণ সেটি চলছে। দীর্ঘ একটা 15-16 বছরের যাদের নামে এগুলো হয়েছে, 5 আগস্টের পরে এগুলো আবার কেন ঘটছে, তারা তো এখন নেই। আপনার কাছে কি ধরনের তথ্য আছে এই বিষয়ে? ভালো একটি প্রশ্ন করেছেন। যে মাগুরা যে শহরটি, এটি নবগঙ্গা নদীর সাথেই। এই গত 5-7 বছর আগে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এটি খননের কাজ ছিল। খনন সম্পন্ন হওয়ার আগেই সেই কাজটি কিন্তু বন্ধ হয়ে যায় চাঁদাবাজির কারণে এবং দারুণ অনিয়মের কারণে। সেটি হওয়ার পরেই নদী তো দূষিত হচ্ছেই, বর্জ্য যায় পৌরসভার, সেটি আমরা পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা বন্ধ করেছি, এখন অন্যদিকে যায়। আপনি যেটি বলেছেন যে নদীর তীরবর্তী যে জায়গা অবকাঠামো তৈরি করা হচ্ছে, মাটি ভরাট করা হচ্ছে, অবকাঠামো নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটি নিউজ করেছিলাম। সে সময় আমরা খুব প্রেসারেও ছিলাম। এখানে যারা আছে মাগুরার সবাই, আজকের যারা প্রার্থী তারাও জানে যে নবগঙ্গা নদীর উপর 2টি ব্রিজ আছে। ব্রিটিশের থেকে একটি ব্রিজ আছে বাম পাশে, সৈকত হোটেলের পাশে। উনি একটি প্রভাবশালী পরিবারের আত্মীয় হওয়ার কারণে তিনি কিন্তু এখন পর্যন্ত সেই জায়গায় তার স্থাপনা দিয়ে ব্যবসা করছে। তিনি রীতিমতো কাগজপত্র তৈরি করেছেন, আমরা নিউজ করেছিলাম। নিউজ করে আমাদেরকে কয়েকদিন বাইরেও থাকতে হয়েছে। এটা কবেকার ঘটনা বলছেন? এটি 10-15 বছর আগেই স্থায়ীভাবে। আমি বর্তমান অবস্থাটা জানতে চাচ্ছি যে এই মুহূর্তে জনসাধারণের তাহলে অভিযোগ কেন, মানে এখন কি এই ধরনের পরিস্থিতি চলমান আছে, এই নদী ভরাট, নদী দখল, নদী দূষণ, এই বিষয়গুলো? নদী সরাসরি দখল এই অন্তর্বর্তী সরকারের সময় আমার কাছে আসে নাই, এর ধরনের কোনো মানে শহর কেন্দ্রিক আমি দেখি নাই যে নদী দখল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটা অবশ্যই সোচ্চার। যে আমি একটু এই প্রসঙ্গে ইসলামী আন্দোলনের যিনি নেতা রয়েছেন, আপনার কাছেও কি এই ধরনের কোনো অভিযোগ আছে? যে আমরা বিভিন্ন সময় গতকাল থেকে কয়েকজনের কাছে শুনলাম যে এই ধরনের অভিযোগের বিষয়, আপনার কাছে কোনো আছে কিনা তথ্য? আসলে মূলত দেখেন, আমাদের দেশটা হলো নদীমাতৃক দেশ। শুধু মাগুরাতে না, সারা বাংলাদেশে এই নদীগুলোকে একদম যেটাকে মনে হয় মেরে ফেলা হয়েছে, সেটা হলো শুধু এই দখলবাজি কারণে।
আজকে আমরা ঠিকই অনেক রক্ত অনেক জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী যারা স্বৈরাচারী ছিল তাদেরকে ক্ষমতাচ্যুত করেছি, দেশ থেকে বিতরণ করেছি, কিন্তু ফ্যাসিবাদী যে চরিত্র সেই চরিত্র থেকে এখনো আমরা মুক্ত হতে পারিনি। সেই মানসিকতা থেকে এখনো আমরা ভালো চিন্তা করার মতো পরিবেশ ইচ্ছা আমাদের এখনো নেই বলে চলে। সুতরাং মাগুরা সহ সারা দেশে নদী দখল চলছে, এবং দখলটা কারা হয়? যারা শক্তিশালী তারাই তো করে। এই 54 বছর যারা ক্ষমতায় ছিল প্রত্যেকের আমলে এই কাজটা হয়েছে এবং এখনো টুকটাক হচ্ছে। আমি সুনির্দিষ্ট বলতে পারবো না। আপনি যেটা বলেছেন আপনি রিপোর্ট পেয়েছেন, অবশ্যই হয়েছে, এই জন্য রিপোর্ট পেয়েছেন। তা আমি মনে করি কি মূলত অনেক কিছু রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রিত হয়, যেমন মাদক বলেন, দখল বলেন, চাঁদাবাজি বলেন, সন্ত্রাস বলেন, এগুলো সবই রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রিত হয়। রাজনীতির নেতা, দেশের রাজনীতি যদি ভালো হয়ে যায়, দেশের রাজনৈতিক নেতৃত্ব যদি ভালো হয়ে যায়, তাহলে এই সব কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনায় আমাদের মৌলিক একটা স্লোগান আছে, আমরা শুধু নেতার পরিবর্তন করছি। স্বাধীনতার পরে অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু মৌলিক যে নীতি, এই নীতির পরিবর্তন হয়নি। এই জন্য আমাদের একটা মৌলিক স্লোগান আছে, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। আমরা শুধু ক্ষমতার পালাবদল চাই না, আমরা কাঙ্ক্ষিত মুক্তির জন্য আদর্শিক পরিবর্তন চাই। এজন্য 54 বছর পরে যে সুযোগটা এসেছে, আমি মাগুরাবাসীকে বলবো, যারা সত্যিকার অর্থে আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এই দেশ এবং দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই, আমরা এই নীতির পরিবর্তন করার জন্য আমরা রাজনীতি করছি এবং সেই লক্ষ্যে আপনারা আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। জামাতের নেতার কাছে আসতে চাই। শক্তিশালী দল বলতে বিএনপি এবং জামাতকেই বুঝাই। আপনাদের মানে এই সময় শক্তির ব্যবহার কিভাবে হচ্ছে? আমি শুধু এই যে বিষয়টা আসছে যে নদীমাতৃক বাংলাদেশ, এই নদীর ধারা অব্যাহত রাখার জন্য আসলে আমাদের মূলে যেতে হবে। সেটা হচ্ছে ফারাক্কা বাঁধের কারণে আমাদের পানি প্রবাহটা বন্ধ হয়ে যাওয়ায় অটো কায়দায় আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আর এই নদী শুকিয়ে যাওয়ার সুযোগ নিয়েই যেই গ্রামের যারা প্রভাবশালী শক্তিশালী দলমত নির্বিশেষেই এগুলো কিন্তু তারা দখলের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের পানির প্রবাহটা যদি আমরা চালু করতে পারি, সেই নীতিতে আমরা হাত দিব। এবং আমার জানা মতে মাগুরাতে নতুন করে দখল হয় নাই, তো যা ছিল আগের থেকেই আছে। কিন্তু এই বর্তমান যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টিকে হয়তো মুক্ত করার জন্য পদক্ষেপ নেন নাই। তারা হয়তো অপেক্ষা করছেন যে আগামী দিনে যে সরকার আসবে তারা এই বিষয়টা পদক্ষেপ নেবে। তো আমি যদি আমার দল এই দেশ পরিচালনার জন্য দায়িত্ব পাই, আমরা এভাবে বলিষ্ঠ ভূমিকা রাখবো, বা যারাই পাবে আমরা তাদেরকে এই কাজগুলো, ভালো কাজগুলোর জন্য আমরা সর্বোচ্চভাবে আমরা একজন দেশের নাগরিক হিসেবে আমরা সহযোগিতা করব। ধন্যবাদ। আমি একটু বিএনপি নেতার কাছে আসতে চাই। একই রকম প্রশ্ন, যে শক্তিশালী দলের প্রভাবেই মূলত এই ধরনের কাজগুলো হয়ে থাকে। ইসলামী আন্দোলন নেতাও বলছিলেন, অভিযোগের তীর কি বিএনপির প্রতি যায় কিনা, বা আমরা যতখানি বুঝলাম যে একটা অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। অভিযোগ দিতে চাইলে অভিযোগ তো যাবেই, কিন্তু আমি বাকের ভাইয়ের সাথে একমত। আমি ওটা আগেই চিন্তা করেছি যে আসলে মূলে যায় নাই। মোস্তফা কামাল ভাই যদি মূলে যাইতো তাহলে আগে বলতো ভারত এই দেশকে ধ্বংস করে দিয়েছে, এবং এই ভারতের ফারাক্কা বাদই না, শুধু আমাদের 54টা অভিন্ন নদীর এগেস্টে তারা প্রায় 36টা নদীতে বাঁধ দিয়েছে, এবং এই বাঁধের কারণে বাংলাদেশের অধিকাংশ নদ নদী শুকিয়ে গেছে। এবং এই শুকিয়ে যাওয়ার ফলেই ওই যখন বালি উঠে যায়, কেউ মনে করে এটা বালি আমার বাড়ির কাছে, এখন ওটা কে দল আর কে বেদল এগুলো আর দেখা দেখি নাই। আর আমরা ছবিকের সাথে আমি একমত, কারণ বাকের ভাই বলেছেন যে আসলে এই ধরনের নিউজ আমাদের কাছে নেই যে এখন কেউ নদী দখল বা ভরাট এগুলো করছে কিনা। যদি আমাদের কাছে এরকম কেউ অভিযোগ করে ডেফিনেটলি আমরা ব্যবস্থা নিই। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও দর্শকদের কাছে ফিরতে চাই। অনেকের প্রশ্ন আছে, আমরা খুব সংক্ষেপে প্রশ্নগুলো নিব। জি, আপনার নাম বলে প্রশ্ন করবেন। ভাই আব্দুর রহিম, মাগুরা পৌরসভার বাসিন্দা। বাকের ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম কাঁধে কাঁধ মিলে আমরা রাজপথে করেছি, কিন্তু 5 আগস্টের পরে যারা আমাদের প্রতি গুলি চালিয়েছিল, আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে, যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো যে প্রত্যয়ন দিয়ে তাদেরকে জামিনের ব্যবস্থা করা হয়েছে, এই ব্যাপারটা আপনার কাছে আমি সুনির্দিষ্টভাবে চাই। আর একটা বিষয়, সেটা হচ্ছে নির্বাচনের প্রচারণের বিষয়ে। আপনাদের মহিলারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, সেখানে ছোট্টটা কোরআন শরীফ রাখা আছে, সেটা শুয়ে শপথ গ্রহণ করানো হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দেবেন কিনা। আর একটা বিষয়, না ভাই আমরা আর বেশি নিব না, কারণ সবাইকে সুযোগ দিব। মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে গত কয়েকদিন আগে সেখানে আপনারা 2 জন প্রার্থী গিয়েছিলেন 1 এবং 2 এর,
সেখানে আপনারা দাঁড়িপাল্লায় কোমলমতি ছেলেদের কাছে আপনারা ভোট চেয়েছেন, দাঁড়িপাল্লায় ভোট দেবেন কিনা? এই বিষয়টা শুনে ধন্যবাদ আমার একান্ত প্রিয় আব্দুর রহিমকে ধন্যবাদ জানাই যে 3টি প্রশ্ন করেছে। 1 নম্বর হচ্ছে যারা ফ্যাসিস্ট যাদের মামলা হয়েছে তাদের প্রত্যয়ন দেওয়ার ব্যাপারে। প্রকৃত বিষয়টি হলো যে ছেলেগুলো কিছু লোক গ্রাম্যভাবে আমার কাছে চাকরির কথা বলে যে আপনি এই প্রত্যয়নটা দিলে আমার চাকরিটা হবে, এই চাকরির প্রত্যয়নের কথা বলে নিয়েছে। আমি পরে জানতে পারি যে এরা আসলে মামলা আসামি, তাদেরকে আমি বলেছি যে এই কাজটা তোমার এই কাজে ব্যবহার করবো না। আমার জানার পরে কেন মানুষ অনেকে আসে সেই পট পরিবর্তনের সময়ে অসংখ্য মানুষ আমাদের কাছে এসেছে, এই বিষয়টা আমরা পরিষ্কার করেছি, সাংবাদিক সম্মেলন করেও আমি এটা বলেছি। 2 নম্বর যে প্রশ্নটি ছিল যে এই যে কোরআনে হাত রেখে, আমার কাছে এরকম এখনো জানা নেই, যদি হাত রেখে এরকম কেউ শপথ করে এটা আসলে ঠিক হবে না, এই জন্যে আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। যদি আব্দুর রহিম আমাকে এই বিষয়টি জানায় যে সুনির্দিষ্টভাবে, আমরা যদি কেউ আমার কোনো কর্মী এরকম করে থাকে আমি ব্যবস্থা নেব। 3 নম্বর যে বিষয়টি, স্কুলে আমরা শুভেচ্ছা জানাতে গিয়েছি, আমরা যখন আমাদের ছাত্রদের কাছে যখন দাঁড়ায় আসছে বলে যে একটু পরিচিত হই, কেন সকলের কাছে পরিচিত হওয়াটাই প্রার্থীদের প্রধান কাজ। আমরা বলেছি যে আমি দাঁড়িপাল্লার প্রতীক, তোমরা আমাদের জন্য দোয়া করো, দোয়া চেয়েছি, সেই ভিডিওতে সে কথাগুলো আছে। আমরা তাদের কাছে ভোট চাই নাই, কিন্তু আমার প্রতিযোগী যারা বিএনপির নেতৃবৃন্দ প্রার্থীর যারা আছে অনেকেই ক্লাসে যে লিফলেট বিতরণ করে ভোট চেয়েছে, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় নাই। এটা একটা ছোট্ট, যদি আপনি বড় করে দেখতে চান বড় হবে, কেন ছোটদের কাছে সে তো ভোটারই না, তার কাছে ভোট চাওয়ার কিছুই ছিল না, কিন্তু আমরা তাদের কাছে দোয়া চেয়েছি, মনিরা তোমাদের দোয়া কবুল হবে, আমরা দাঁড়িপাল্লার প্রার্থী, আমাদের জন্য তোমরা দোয়া করো। এটা সকল মানুষের কাছে দোয়া চাওয়া যেতে পারে। ধন্যবাদ। স্কুলের ক্লাসরুমে কি ভোট চাওয়া হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে? আমার তো মনে পড়ে না যে আমি কখনো গেছি, আমি তো কোনো স্কুলে যাওয়ার কোনো সুযোগই নেই, কখনোই না, কারণ আমি তো এখন পর্যন্ত কোনো স্কুলেই যাই নাই, বলতে গেলে ভোটের কাজই শুরু করি নেই। আমরা আমাদের নির্বাচনী যখন আমাকে মনোনয়ন ঘোষণা করা হয়েছে তার আগে থেকেই আমরা জনগণের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ এবং সম্পৃক্ততা রয়েছে, সাধারণ মানুষের পাশে সার্বক্ষণিকভাবে রয়েছি তাদের বিপদ আপদে, রয়েছি তাদের চিকিৎসা সেবায়। সুতরাং আমার তো ওরকম কাজ রেগুলার, এই জন্য নতুন করে আমি ওরকম কোনো কিছু শুরু করি। আমরা আবার নতুন করে প্রশ্ন নিতে চাই, কারা রয়েছে আর প্রশ্ন? জি, আপনার নাম বলে কাকে প্রশ্ন করতে চান? আসসালামু আলাইকুম, আমি সিনহা। তো আমার সামনে 4 জন প্রার্থীর কাছে তিনজন এমপি প্রার্থীর কাছে আমার একটাই প্রশ্ন, নারীদের সমান অধিকার এবং শিক্ষা সম্পর্কে আপনাদের মতামত কি? নারীদের সমান অধিকারের ব্যাপারে প্রশ্ন আছে, আমরা আরো প্রশ্ন নিব, তারপরে একেবারে উত্তরে আসবো। জি, এই দিকটায় আছে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো জনাব মনোয়ার হোসেন খান সাহেবের কাছে। প্রশ্নটা হলো যে আমরা বর্তমান সময়ে একটা বিষয় লক্ষ্য করতেছি যে আমরা যারা ইসলামী রাজনীতি করি আমাদেরকে বলা হচ্ছে ইসলাম বিক্রি করা, এরকম একটা বিষয়। কিন্তু আমি বিগত স্বাধীনতার পরে অনেক কিছু খেয়াল করছি, তার ভিতরে একটা বিষয় আছে যে গণতন্ত্রকে ইউজ করে আমরা হাওয়া ভবন প্রতিষ্ঠা দেখছি, গণতন্ত্রকে ইউজ করে আমরা দেখছি যে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, গণতন্ত্রকে ইউজ করে 2000 মানুষ হত্যার মতো বিষয় আমরা খেয়াল করছি। এখন গণতন্ত্রকে ইউজ করে যদি এত কিছু বৈধ হয়, তাহলে আমরা কিংবা ইসলামকে ইউজ করে দেশ, জাতি, মানবতার কল্যাণে একটা সুশীল সমাজ, সুশীল দেশ, একটা উন্নয়নশীল দেশ, মানবীয় দেশ কেন আমরা গঠন করতে পারবো না? জি, সরাসরি আপনার কাছে আসতে চাই যে গণতন্ত্র বিক্রির ব্যাপারটি বলা হচ্ছে। প্রথমে হচ্ছে ওনার ওই প্রশ্নের উত্তরে যাই, ইসলাম নিয়ে আমরা কখনো কোনো বক্তব্য রেখেছি? এরকম বক্তব্য দেখাতে পারলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে, কারণ ইসলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইসলামকেই তার একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম বলেছেন সূরা মায়েদার মধ্যে। সুতরাং আমাদের কোনো সুযোগ নেই ইসলামের বিরুদ্ধে কথা বলার। আচ্ছা, আর গণতন্ত্র যদি বলেন, হ্যাঁ, আপনারা যে সমস্ত কথা বলছেন হাওয়া ভবন, তাহলে আপনাদেরকে বলি, এই যার বিরুদ্ধে আপনারা কথা বলবেন সেই তারেক রহমান, যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটি অ্যাকাউন্ট নম্বরও কেউ খুঁজে দেখাতে পারেনি। এই 16 বছরে বহু চেষ্টা করেছিল স্বৈরাচার হাসিনা, একটি অ্যাকাউন্ট নম্বর দেখাতে পারে নাই, এবং তারেক রহমানকে ওই অস্ত্র ধরে বিচারের রায় দিতে বলেছিল মানি লন্ডারিং এ, সেই বিচারপতিও দেন নাই, তাকে দেশত্যাগ করতে হয়েছিল। সুতরাং আপনারা বুঝতেই পেরেছেন ওই তারেক রহমানের বিরুদ্ধে এইসব কথা বলে কোনো লাভ নেই। ওই ভবন থেকে কোনো অন্যায় করা হয়নি, এটা হচ্ছে ভারতীয় র এবং
আওয়ামী লীগ স্বৈরাচারের কথা আপনাদের মুখে মানায় না। জি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন আমরা মানে একেবারে শেষ করবো তো, তারপরে আসবো আমরা লাস্ট আর একটা প্রশ্ন নিব, আমাদের শেষ প্রশ্ন ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আর সুযোগ হবে না। আচ্ছা, আপনার কাছে আরেকবার আসবো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুবাইর হোসেন হিরক, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আমার প্রশ্ন জামাত ইসলামের প্রার্থীর কাছে এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থীর কাছে, আপনারা যদি ক্ষমতায় যান, বাংলাদেশে ইসলাম কায়েম করবেন না গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? আর আপনারা কি ইসলামিক দল না গণতন্ত্রের দল? জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আর একটা প্রশ্ন নিব, এই ভাইয়ের কাছ থেকে আসবো। ওই যে কালো কালো পাঞ্জাবি, হ্যাঁ, যে কোনো একজন। জি, একেবারে শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলহাজ মৌলানা মোহাম্মদ নাজিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাগুরা 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আগামী নির্বাচনে দল তো থাকবেই, ভিন্ন মত তো থাকবেই। যে সকল প্রার্থী থাকবে বিভিন্ন দলের মনোনীত, তাদের মধ্য থেকে এদেশের জনগণ বা মাগুরার জনগণ যাকে উপযুক্ত মনে করবে তারা ভোট দেবে, তাকে তারা নির্বাচিত করবে। তবে আমার দাবি হলো, আমাদের 3টা দলের এখানে প্রধান এখানে বসা আছে, আমার দাবি হলো তাদের কাছে এইটাই যে নির্বাচিত যেই হোক না কেন, আমরা যাতে সকলে মিলে একসঙ্গে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করতে পারি, এই পরিবেশ যেন আমাদের অক্ষুণ্ণ থাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি চমৎকার কথা বলেছেন। আমাদের একেবারে আমরা আর প্রশ্ন নিব না। আমি যদি ওই প্রশ্ন যে একটা আমরা পেয়েছি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, 2টি প্রশ্ন আপনাকে করতে চাই। একজন আমাদের নারী সহকর্মী যিনি এখানে দর্শক রয়েছেন, তিনি বলেছেন যে নারী অধিকারের আপনারা কি ধরনের কাজ করবেন, এবং একই সাথে ইসলামী আন্দোলন ইসলামী দল নাকি গণতান্ত্রিক দল? ধন্যবাদ। আমার বোনের প্রশ্নের উত্তর আমি বলতে চাচ্ছি, সেটা হলো নারীদেরকে সমান অধিকার না, নারীদেরকে অগ্রাধিকার নিশ্চিত করেছে ইসলাম। আপনারা জানেন যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যেখানে মহিলাদেরকে, বাচ্চা মেয়েদেরকে জীবিত মাটি চাপা দিয়ে মেরে ফেলতেন। সেখান থেকে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা মায়ের পায়ের নিচে জান্নাত। বলেছেন মা, বোন, স্ত্রী সবাইকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, আমরা সমান অধিকার দিয়ে থাকি না। যেমন ধরুন, বাজারে যদি আমি আমার স্ত্রী যাই, বাজারে যে ব্যাগটা আমার কাছে থাকে, এটা আমার স্ত্রীকে বলি না তুমি অর্ধেক নাও আমি অর্ধেক নিই, এটা আমরা প্রাধান্য দিই। এবং বড় বড় কাজগুলো যেগুলো সবগুলো পুরুষ করে, আমরা মহিলাদেরকে করতে দিই না। সামগ্রিক ভাবে বিস্তারিত ব্যাখ্যা আছে আমাদের কাছে, ইসলাম এটা দিয়েছে। আরেকটা বিষয় আমি যেটা বলছি, এটা হলো আমরা অগ্রাধিকার দিচ্ছি, সমান অধিকার না। এটা হলো মৌলিক, শিক্ষা, কর্মসংস্থান সব ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিব। এক। দ্বিতীয় নম্বর যেটা হলো, দেখুন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনোহর ভাই বলেছেন যে ইসলামই হলো একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। এখানে সমস্যা হলো কি, আমরা এখানে ঠিকই বলি, কিন্তু আমরা সেইটা, মনোহর ভাই যে কথাটা বলছেন, আমরা সেই বিশ্বাসের আলোকে ইসলামকে বিজয় করতে চাই। আমরা সেই বিশ্বাসের আলোকেই ইসলাম রাসূলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই। তাহলে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ শ্রেষ্ঠ রাষ্ট্র, শ্রেষ্ঠ সমাজ রূপান্তরিত হবে। এটাই আমরা, আমাদের মূল বক্তব্য হলো এটা। সবাইকে ধন্যবাদ। আমি জামাতের নেতার কাছে আসতে চাই, ইসলাম নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জামাত ক্ষমতায় আসলে? আমরা পরিষ্কার করে বলতে চাই যে ইসলাম আমাদের এমন একটি ধর্ম যেখানে বলা হচ্ছে কোড অফ কমপ্লিট লাইফ, একটা পরিপূর্ণ জীবন বিধান। আমাদের এই জীবনের জন্য যা যা করা দরকার সবই আমাদের ইসলামে কি আছে। ইসলামে রাজনীতি আছে, ইসলামে অর্থনীতি আছে, ইসলামী সমাজনীতি আছে, ইসলামের সব আছে। আমরা কিভাবে হাসবো, কিভাবে কাঁদবো, কিভাবে খাবো, মানে প্রতিটি পয়েন্টে পয়েন্টে বলা আছে। হয়তো যে ব্যক্তি না জানার কারণে, না বোঝার কারণে তার গ্যাপ থাকতে পারে, কিন্তু ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এই কারণে জামায়াত ইসলামীর নেতৃত্ব বাছাইয়ের যে প্রক্রিয়াটা, এটা গণতান্ত্রিক সিস্টেম, যে যাকে নেতা চাবে সেই নেতৃত্ব জামাত ইসলামী এটা গণতন্ত্র মনে বিশ্বাস করে। আমাদের নবী এন্তেকালের পরে যে নেতা যে পদ্ধতিতে বাছাই হয়েছিল সেটা আমাদের সকলে জানা আছে। ইসলামিক নাকি গণতন্ত্র? আমরা জামাত ইসলামী একটি ইসলামিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। ইসলামিক গণতান্ত্রিক রাজনৈতিক দল সবচেয়ে বেশি গণতন্ত্র যেটাকে বলে যে নেতা নির্বাচনের ক্ষেত্রে জামাত ইসলামীর অভ্যন্তরে সেই প্র্যাকটিসটা অন্যান্য দলের চেয়ে বেশি কি আছে, প্রাধান্য আছে। কারণ ইসলাম বলে নেতা হওয়া যাবে না, নেতা বানাতে হবে। আমরা আমাদের দলের যে নেতা বাছাই করি, কেউ আমরা প্রার্থী হই না, গোপনে আমরা ভোট দিয়ে থাকি এবং অধিকাংশের মতের ভিত্তিতেই আমরা নেতা
নেতৃত্ব হয়ে আসে। ইসলামিক গণতান্ত্রিক দল হিসেবে আপনারা কাজ করতেছেন, আপনাকে ধন্যবাদ। আর নারীদের ক্ষেত্রে একটি কথা ছিল, 30 সেকেন্ডে শেষ করব। জি, নারীদের কথা, যে ইসলাম নারীদেরকে প্রাধান্য দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, যে 3 গুণ, একজন মা 3 গুণ মর্যাদা পাবে, পুরুষ 1 গুণ। আমরা নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে আমরা সেই মর্যাদায় তাদেরকে রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। একেবারে শেষ প্রশ্ন করতে চাই জনাব মনোয়ার, আপনাকে নারীদের ব্যাপারে আপনাদের পরিকল্পনা। আমাদের পরিকল্পনা আসলে ওই যে আমি বলেছি আমাদের 31 দফার বাস্তবায়নের মধ্যে খুব সুন্দর করে বলে দিয়ে আছে। তবে আমি যে কথা বলি যে নারীদের সমান অধিকার, এটা এই ক্ষেত্রে মিন করি যে অর্থাৎ তার কর্মজীবনে, তার চাকরি জীবনে, তার শিক্ষা জীবনে সে যেন ছেলেদের মতোই সেই অধিকারটা পায়, সেই কথাটা বলা। কিন্তু আমাদের 2 ইসলামী বিশেষজ্ঞ এখানে বসে আছেন ইসলামিক দলের, তাদের সাথে আমিও একমত। অবশ্যই ইসলামিক দিক দিয়ে নারীদেরকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, সুতরাং নারীর মর্যাদা কোনোভাবেই কম না, সমান অধিকার তো বটেই, কোন কোন ক্ষেত্রে অবশ্যই বেশি। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম 26-এর নির্বাচনে মাগুরার যে অবস্থা সেটি নিয়ে। মাগুরার নানাবিধ সংকট রয়েছে, তবে একই সাথে বলতে চাই অসম্ভব সম্ভাবনাময়ী একটি জেলা মাগুরা। এখানে যে আজকের আলোচনাটি হলো স্টার নিউজের আজকের এই আলোচনায়, সেখানে উঠে আসলো পরবর্তীতে যেই নির্বাচিত হোক না কেন মাগুরার জন্য সবাই কাজ করবেন, সেটি আজকের এই আলোচনার মূল বিষয়। দেখা হচ্ছে আজকের মাগুরার অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল নতুন কোনো জেলা নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।